আসসালামু আলাইকুম। আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। পর্যবেক্ষকদের মতে এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানের সরকার বিরোধীদের সবচেয়ে বড় গণ আন্দোলন হতে পারে। বৃহস্পতিবার 8ই জানুয়ারি সন্ধ্যায় তেহরান ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিবিসি পার্সিয়ান যাচাই করা ভিডিওতে এসব দৃশ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে এসব বিক্ষোভ নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করেনি বলেও জানা গেছে। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তারা নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভির দেশে ফেরার আহ্বান জানান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ইরানের মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন টানা 12 দিন ধরে চলছে। বিক্ষোভ ইতোমধ্যে দেশটির 31টি প্রদেশের শতাধিক শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে এ পর্যন্ত অন্তত 34 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 জন শিশু। এছাড়া 8 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং প্রায় 2270 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্য একটি মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী নিহতের সংখ্যা অন্তত 45 জন। বিক্ষোভ চলাকালে মাশহাদ, তেহরান, ইস্পাহান, তাবরিজ ও বাবল সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। কোথাও কোথাও নজরদারি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এদিকে বৃহস্পতিবার রাতের পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। এতে তথ্য প্রবাহ ও যোগাযোগ মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এর আগে নির্বাসিত নেতা রেজা পাহলভির ইরানিদের রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। এক বার্তায় তিনি বলেন, জনগণ তাদের স্বাধীনতা ও মৌলিক অধিকারের দাবিতে রাজপথে নেমেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিক্ষোভের মাত্রা খাটো করে দেখানোর চেষ্টা করছে এবং কোথাও কোথাও বিক্ষোভ হয়নি বলেও দাবি করেছে। পরিস্থিতি এখন চরম উত্তপ্ত রয়েছে। শুক্রবার রাতেও নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইয়েমেনের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এবং দক্ষিণাঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে রিয়াদ এখন আবুধাবিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করছে। এই বিরোধ নতুন করে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গৃহযুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে সুদান সহ আফ্রিকার অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও, যেখানে সৌদি আরব ও আমিরাত দীর্ঘদিন ধরেই পরস্পর বিরোধী পক্ষগুলোকে সমর্থন দিয়ে আসছে। ফলে ইয়েমেন ক্রমে উপসাগরীয় দুই প্রভাবশালী রাষ্ট্রের রাজনৈতিক প্রভাব, নৌপথ নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে পরিণত হচ্ছে। সৌদি আরব ঐতিহাসিকভাবে ইয়েমেনকে নিজেদের প্রভাব ক্ষেত্র হিসেবে দেখে আসছে। 2015 সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে সামরিক অভিযান শুরু করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে ইয়েমেনের স্বীকৃত সরকার ও হুতিদের মধ্যে সমঝোতার কূটনীতিতে গুরুত্ব দেয় রিয়াদ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC-কে সমর্থন দিয়ে আসছে। সৌদি কূটনীতিদের প্রত্যাশা ছিল আমিরাত STC-কে পৃথক রাষ্ট্র গঠনের পরিকল্পনা থেকে সরে আসতে চাপ দেবে এবং ইয়েমেনের জোট সরকার কাঠামো প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল PLC এর সঙ্গে আলোচনায় বসতে উৎসাহিত করবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। মঙ্গলবার সৌদি আরব গুরুতর অভিযোগ তোলে যে আমিরাত মুকাল্লা বন্দরের মাধ্যমে STC-কে অস্ত্র সরবরাহ করছে। এই অভিযোগের পর সৌদির নেতৃত্বাধীন জোট সেখানে কয়েকটি যানবাহনে বিমান হামলা চালায়। তবে আবুধাবি অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের দেওয়া 24 ঘন্টার আলটিমেটামের মুখে আমিরাত ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। ইয়েমেনের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরেই আমিরাতের কৌশলগত আগ্রহের কেন্দ্র। 1990 সালে উত্তর ইয়েমেনের সঙ্গে একীভূত হওয়ার আগে অঞ্চলটি ছিল স্বাধীন রাষ্ট্র। সেই স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই STC গড়ে ওঠে, আর সেখানে নিজেদের প্রভাব বিস্তারের সংগঠনটিকে সমর্থন দেয় EU। চলতি মাসে STC দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় প্রদেশ হাদ্রামাউতে বাহিনী মোতায়েন করে এবং পুরো দক্ষিণ ইয়েমেনের নিয়ন্ত্রণ নেয়।
যেখানে উল্লেখযোগ্য তেল ক্ষেত্র রয়েছে। এসটিসির এই অগ্রগতিকে সৌদি আরব নিজেদের কৌশলগত স্বার্থের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে। ফলে আবুধাবির উপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে রিয়াদ। যদিও আমিরাত আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও এসটিসির প্রতি তাদের রাজনৈতিক ও সামরিক সমর্থন অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চ্যাথাম হাউসের ইয়েমেন ও উপসাগরীয় অঞ্চলের গবেষক ফারেয়া আল মুসলিমি সতর্ক করে বলেন, পরিস্থিতির ঝুঁকি অত্যন্ত গুরুতর। দীর্ঘদিন স্থানীয় প্রক্সিদের মাধ্যমে চলা পরোক্ষ প্রতিযোগিতা এখন সরাসরি সংঘাতের দিকে যাচ্ছে। সৌদি আরব প্রকাশ্যে ইইউর বিরুদ্ধে এমন অভিযোগ তুলছে যা তাদের দক্ষিণ সীমান্তের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। আল মুসলিমের মতে এই দ্বন্দ্ব ইয়েমেনের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে রিয়াদ ও আবুধাবির মৌলিক মতপার্থক্যকে স্পষ্ট করে তুলেছে। তুলনামূলকভাবে ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও ইইউ ইয়েমেনে আগ্রাসী ও পরীক্ষামূলক কৌশল নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা, সৌদি আমিরাত উত্তেজনার সুযোগ নিতে পারে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। কারণ এক সময় যেসব শক্তি একত্রে তাদের বিরুদ্ধে লড়েছিল, এখন তারা বিভক্ত। এই বিভাজন ইয়েমেনকে আরো গভীর ও দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, গত ৩ মাসে প্রায় ২,০০০ মানুষকে বাংলাদেশে পুশ ব্যাক করা হয়েছে। তিনি বলেন, এই কাজে ১৯৫০ সালের একটি আইন ব্যবহার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আসামের বিদেশি ট্রাইব্যুনাল কাউকে বিদেশি ঘোষণা করার ১ সপ্তাহের মধ্যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তার মতে, এতে করে ওই ব্যক্তিরা উচ্চ আদালতে আপিল করার সময় নষ্ট করতে পারবেন না। তবে এই সিদ্ধান্ত নিয়ে আইনজীবী ও মানবাধিকার কর্মীরা তীব্র আপত্তি তুলেছেন। তাদের প্রশ্ন, স্বাধীনতার পর একটি বিশেষ পরিস্থিতিতে তৈরি হওয়া ১৯৫০ সালের আইন এত বছর পরে ব্যবহার করা কি আদৌ বৈধ? হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, এর আগে ঘোষিত বিদেশিদের আটক শিবিরে রাখা হতো, কিন্তু তারা জামিনে ছাড়া পেয়ে আবার সমাজে ফিরে আসতো। তার ভাষায়, আমরা কোনো প্রত্যর্পণ চুক্তির কথা বলছি না, আমাদের দরকার নেই। পুশব্যাকই এখন বিদেশিদের মোকাবেলার নতুন উপায়। তিনি জানান, শুধু ৩১ ডিসেম্বরেই ১৮ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। যে আইনটি ব্যবহার করা হচ্ছে তার নাম অভিবাসী নির্দেশ ১৯৫০। এটি প্রণয়ন করা হয়েছিল বাংলাদেশ সৃষ্টির আগেই ১৯৫০ সালের ১লাই মার্চ। আইনটিতে বলা আছে, শুধু আসাম নয়, প্রয়োজনে পুরো ভারতেই কার্যকর করা যেতে পারে। কিন্তু আইনজীবীদের মতে এই আইন এখন ব্যবহার করা অসাংবিধানিক। গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক ভুইয়া বিবিসিকে বলেন, এই আইন দেশ ভাগের পর জরুরি পরিস্থিতিতে তৈরি হয়েছিল। এটি কখনোই স্থায়ীভাবে মানুষ তাড়ানোর জন্য নয়। তিনি আরো বলেন, এই আইনে কাউকে নোটিশ দেওয়ার, শুনানি নেওয়ার বা আপিলের সুযোগ নেই, যা ভারতের সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। তার মতে, বিদেশি আইন, নাগরিকত্ব আইন বা পাসপোর্ট আইনের বিকল্প হিসেবে এই আইন ব্যবহার করা যায় না। আরেক সিনিয়র আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী বলেন, এই আইন দিয়ে সরাসরি পুশ ব্যাক করার সুযোগ নেই। তার অভিযোগ, প্রশাসন ট্রাইব্যুনাল ও আদালত এড়িয়ে একতরফা আদেশে মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। তিনি বলেন, এটি পুরো বিচার ব্যবস্থাকে পাশ কাটানোর শামিল। মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস সিজেপি এর আসাম রাজ্য ইনচার্জ পরিজাত নন্দ ঘোষও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন যে ২,০০০ মানুষকে পুশ ব্যাক করা হয়েছে, তাদের তালিকা কোথায়? কিভাবে নিশ্চিত করা হলো যে তাদের মধ্যে কোনো ভারতীয় নাগরিক নেই? তিনি আরো বলেন, অতীতেও এমন ঘটনা ঘটেছে যেখানে বাংলাদেশে পাঠানো অনেক মানুষ পরে প্রমাণিত হয়েছে তারা আসলে ভারতের নাগরিক ছিলেন। আজকের বিষয় এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।